নমস্কার বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ৮৭তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন বাংলা ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম সোহম এত কিছু আর সহ্য করতে পারছে না, তাই সে নিজের প্রাণটা ত্যাগ করার জন্য তৎপর হয়ে উঠল। অন্তিম মুহূর্তে হঠাৎ সোহম বিতিশার সাথে কাটানো সেই সমস্ত ভালোবাসাময় সময়গুলো মনে করতে থাকলো। সেই সময় হঠাৎ তার মনে হলো তার মায়ের চিঠিটা, সেটা তো সে পড়েনি। সেইটি সে খুঁজতে খুঁজতে দেখলো তার কাঁধে একটি ব্যাগের মধ্যে সেই চিঠিটা আছে। এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। অনেকক্ষণ চিঠি জড়িয়ে শুয়ে থাকার পর একটু শান্ত হলো সোহম। ধীরে ধীরে উঠে বসল, চোখের জল মুছে আবার পড়া শুরু করলো। লেখা আছে, যদি এই চিঠি তুই পড়িস তাহলে বুঝবি তোর মা এই পৃথিবীতে আর নেই। জানি না তোর বয়স এখন কত, তবে 18-র বেশি অবশ্যই। সব বুঝতে শিখে গিয়েছিস নিশ্চয়ই। দেখতে কার মতো হয়েছিস? কি করে বুঝবো বলতো? ধরে নি আমার মতো। তুই আমার মতো বাবিন। এই সারা পৃথিবীতে একজনই আমার, আর সে তুই। জানিস বাবিন, বড্ড ইচ্ছে ছিল তুই আমার চোখের সামনে বড় হবি। তোর দুষ্টুমি, তোর খুনসুটি আমার চোখের সামনে দেখব। কিন্তু কি জানিস তো, আমার কপালে এই সুখটুকুও নেই। জানিস তো, একজনকে ভালোবেসেছিলাম, সে আমাকে এমন বিপদের মুখে ঠেলে দিল, আমার সারাটা জীবনই নষ্ট হয়ে গেল। আজ এমন পরিস্থিতি, আমাদের বেঁচে থাকাটাই একটা বড় চ্যালেঞ্জ। আমি জানি না সে কোন পরিস্থিতিতে এমন করেছিল, কেনই বা করেছিল, কিন্তু তার একটা অন্যায় আমার সারাটা জীবন নষ্ট করে দিল। আমার আর তোর বাবার বিয়েটা কোনো সাধারণ ঘটনা নয় বাবা, একটা বড় সড় ষড়যন্ত্র। আমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করে আমায় ফাঁসিয়েছে। বিশ্বাস কর, আমার পাশে এখন কেউ নেই। আমার বাবা মা ভাই কেউ না। এক দাদু ছিল, তিনিও গত হলেন আজ কিছুদিন। উনিই একমাত্র আমায় বিশ্বাস করেছিলেন। আজ আমাকে একা পেয়ে আমার সম্পত্তি নেওয়ার জন্য কি ভীষণ অত্যাচার করে চলেছে, তা বলার মতো না। জানিস বাবা, আমার কিছু চাওয়া পাওয়া ছিল না। যা ছিল, একটু ভালোবাসা পাওয়ার আশা ছিল স্বামীর কাছ থেকে। তোর বাবাকে ভালোবেসে বিয়ে করেনি, কিন্তু ভীষণ ভালোবেসে ফেলেছি রে। কিন্তু ও বিশ্বাসটুকু রাখলো না। আমার কপাল এতই খারাপ, কি বলবো। যাকে প্রাণাধিক ভালোবাসলাম, সে আমার প্রথম ভালোবাসা, তাকে আমার প্রিয় বান্ধবী নিয়ে নিল। আর যাকে স্বামী হিসেবে ভালোবাসলাম, সে ধরা দিল বনরূপী শয়তানের কাছে। বলতে পারিস বিশ্বাস কাকে করব? যে মানুষটা আমাকে আদরে আগলে রাখত, আমার একটু মন খারাপ দেখলেই সারা বাড়ি মাথায় তুলতো, আজ আমার গায়ে হাত তোলে। আমি করলে অনেক কিছুই করতে পারি, কিন্তু আমার একটু প্রতিবাদ তোকে আঘাত করতে পারে। তাই আমি সব সহ্য করি, আর করতেও হবে। যেদিন তোর ভবিষ্যৎ আমি নিশ্চিত করতে পারবো, সেদিন এমন শাস্তি দেবো এদের, সারা জীবন মনে রাখবে। আচ্ছা, মন দিয়ে শোন বাবিন, তোর হাতে যে দলিল আছে তা দাদু আমাকে দিয়েছে।
দাদু আমাকে ২১ বিঘা জমি আর যে বাড়িতে আমরা থাকি সেই বাড়িটা আর তার লাগোয়া বড় পুকুরটা আমায় দিয়েছে উপহার হিসেবে। তোকে ১১ বিঘা জমি, বাড়ি আর পুকুরের দলিল দিলাম। বাকি ১০ বিঘা আমি আমার কাছেই রেখে দিলাম। এটা আমি বিক্রি করব, কারণ আমার কিছু খরচ আছে। আর বাকিটা তোর পড়াশোনার খরচের ব্যবস্থা করতে হবে, যাতে পড়াশোনা করার জন্য তোকে কারো কাছে হাত পাততে না হয়। একটা ভালো স্কুলের খোঁজ করছি তোর জন্য, জানিস, যেখানে থেকে তুই পড়াশোনা করতে পারবি। আর সেখানে তুই খাওয়া দাওয়া, যত্ন সমস্ত কিছু পাবি। তুই জীবনে কি হতে পারবি আমি জানি না বাবিন, শুধু এই মায়ের ইচ্ছা খুব ভালো মানুষ হোস একজন। দেখিস, তোর কোনো অসুবিধা হবে না। আমি তোর সব ব্যবস্থা করে যাব। সময়ের চাপে হেইমাকে ভুলে যাস না বাবিন। কখনো তোর মাকে ভুল বুঝিস না। আমিও সবার মতো বাঁচতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি বলিদান চায়। আমি নিজেকে বলি না দিলে আমি তোকে রক্ষা করতে পারবো না যে। আর তোর যদি এক চুল ক্ষতি হয় বাবিন, তবে আমি আমাকে ক্ষমা করতে পারবো না। তুই জানিস না, তুই আমার দুনিয়া। আমি চলে গেলে সব শয়তানরা শাস্তি পাবে। তুই সুস্থ শরীর মন নিয়ে বড় হতে পারবি। আমার কাছে আর কোনো উপায় নেই। তবে বাবিন, এই চিঠি পাওয়ার পর তোর বাবার সাথে কথা হলে বলিস, তাকে আমি আমার সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলাম। আমাকে এই শাস্তি না দিলেই পারত। বড্ড চলে যায় জানিস, বড্ড চলছে রে বুকটা। যখন দেখি আমাকে ছাড়া ও ভীষণ ভালো আছে। কিভাবে সহ্য করি তা আমি আর আমার ঈশ্বর জানেন। ছাড় আমার কথা। আমি চাই তুই কাগজপত্র পেলে এই কর্ণমাধবপুরে আসবি আর সব হিসেব বুঝে নিবি। এটাই আমার শেষ চাওয়া। ঠিকানাটা দিয়ে দিলাম। একটা শেষ কথা, সারা জীবন মনে রাখবি, জীবনের শেষ বলে কিছু হয় না। যেখানে শেষ, সেখান থেকেই নতুনের শুরু। তাই হার মানবি না, লড়ে যাবি। যখন তোর মনে হবে হেরে যাচ্ছিস, পড়ে যাচ্ছিস, হাল ছাড়বি না। ঠিক সামনে নতুন রাস্তা পেয়ে যাবি। আমাকে ভাববি না আমি হেরে গেছি। আমি আমার সন্তানের জন্য নিজেকে বলে দিচ্ছি, আমি হারিনি, আমি হারবো না। কারণ সুগন্ধা কোনোদিনও হারতে শেখেনি। খুব ভালো থাকিস। ইতি, তোর মা। চিঠিটা হাতে নিয়ে সোহম বসে রইল পাথর হয়ে। আর চোখে জল নেই। দলিল খুলে ভালো করে পড়ে নিয়ে আবার ব্যাগে সযত্নে ভরে রাখল। ধীরে ধীরে বেরিয়ে এলো ব্যালকনিতে। গভীর রাত, নিঃশব্দ, নীরব রাস্তা। স্ট্রিট লাইটের আলোতে যেন আরো উদাসীন। সোহম চুপচাপ দাঁড়িয়ে থাকা রাস্তার দিকে চেয়ে থাকে। নিজের অবস্থা ভেবে কেমন যেন একটা ঘোর লাগছে। কি হয়ে যাচ্ছিল একটু আগে? যদি অঘটনটা ঘটেই যেত, কি মুখ দেখাতো মাকে? পরিস্থিতি এমন হয়ে যাবে ভাবার বাইরে। এত ঘটনা অতীতে চাপা পড়েছিল, এসব না ঘটলে কিছুই জানা যেত না। কিন্তু বিদিশার বাবার জন্য ভীষণ ভীষণ খারাপ লাগছে। উনি বেঁচে থাকলে বিদিশাও হার চলে যেত না। একটা দীর্ঘশ্বাস পড়ল সোহমের। দিন তিনেক আগেও তো সব ঠিক ছিল। কোত্থেকে ঝড় এসে সব নষ্ট করে দিয়ে গেল। একজন ছিলেন যাকে বাবা বলে ডেকে
একটু মনকে সান্ত্বনা দেয়া যেত, কিন্তু সেও বিশ্বাসঘাতক বেরোলো। বিদিশাকে কথায় কথায় বলেছিলাম, ঝড় এলে যদি সোহমকে উড়িয়ে নিয়ে যায়, বিদিশা যেন হাল ধরে। এমন ঝড় এলো, দুজন দুদিকে ছিটকে গেলাম। সব একসাথে কেমন যেন নষ্ট হয়ে গেল। এই মুহূর্তে তাই শেষ কাল থেকে এক নতুন জীবন, নতুন জায়গা, হয়তো সবকিছু নতুন হবে, তবে প্রাণ আর আত্মাটা বিদিশার, আর সেটা সারা জীবন ওরই থাকবে। আকাশ কেমন সাদা হয়ে যাচ্ছে, সকাল হতে চলল। সারা রাত ব্যালকনি ধরেই কেটে গেল সোহমের। অন্ধকার কাটতেই বাস্তবে যেন ফিরে এলো। সচেতন হতেই ঘরে ঢুকলো, জামা কাপড় যা ছড়িয়ে ছিটিয়ে ছিল তারই মধ্যে থেকে ২-৩ সেট নিয়ে আর কিছু টাকা পয়সা হাতদলিরের ব্যাগটা নিয়ে ঘর ছাড়লো সোহম। আর যাওয়ার আগে একটা চিরকুট লিখল, আমাকে আর কেউ খুঁজো না, আমায় পাবে না। নিজের ফোনটা দিয়ে চিরকুটটাকে চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল সোহম। এদিকে সারা রাত জেগেই কাটিয়ে দিয়েছে বিদিশা। সময় যত পার হচ্ছে, অজিতের অতিরিক্ত অনুগত্যে বিদিশার মনে সন্দেহের বীজ বুনে চলেছে। অজিতের বিদিশার মায়ের প্রতি ভালোবাসা যেন উথলে উঠছে। হয়তো বিদিশার ভাই বা দাদা থাকলেও এত করতো না। বিদিশাকে যত সম্ভব আগলে রাখছে। বিদিশার যেন দম বন্ধ হয়ে আসছে। বাবা চলে যাওয়ার দুঃখ ছাপিয়ে বিদিশার চোখ, কান, মাথা অদ্ভুতভাবে সচেতন হয়ে উঠেছে। কিছু একটা চলছে ভেতর ভেতর, যা বিদিশা জানে না। কিছু একটা হয়েছে, কোথাও একটা তাল কেটে যাচ্ছে। যে মানুষটা শ্বাস নিতে গেলে বিদিশাকে দরকার, সেই মানুষটা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। এটা অসম্ভব। বিদিশার বিপদে সোহম নেই। বিদিশার মন প্রতিবাদ করে ওঠে। এটা অসম্ভব। বিদিশার বিপদে সোহম সরে যাবে। কি আছে এমন যা সমস্ত কিছুর হিসেব গন্ডগোল করে রেখেছে? জানতে হবে। আর জানতে গেলে ঘরের কোনায় বসে শোক করলে চলবে না। বাবা ভীষণভাবে চেয়েছিলেন সোহমের সাথে কথা বলতে। কি ছিল সেই কথা? বারবার বলেছিলেন সোহমকে ফিরিয়ে দেবেন। তবে গন্ডগোলটা কোথায়? কে দায়ী আসলে বাবার মৃত্যুর জন্য? অজিতের কোনো চাল নেই তো? ভোর হয়ে আসছে। বিদিশা উঠে দাঁড়ায়। বাবার শোক কোনোদিনও কম হবে না। তবে এই মুহূর্তে আর চুপ করে কোনায় পড়ে থাকলে চলবে না। সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে সত্যটা খুঁজে বের করতে হবে। অজিতকে আর প্রশ্রয় নয়। সুপারফাস্ট ধরার জন্য এনজিপি পৌঁছলো সোহম। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নির্দিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছতে পৌঁছতে খেয়াল করলো জায়গায় জায়গায় যেখানে সেখানে জটলা। কোনো একটা ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। সোহম তেমন কিছু পাত্তা না দিয়ে প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনে উঠে বসল। ট্রেনেও মনে হচ্ছে কিছু নিয়ে আলোচনা চলছে, কারো কিছু হয়েছে, কিন্তু কি? জানার বা শোনার আগ্রহ কোনোটাই সোহমের নেই। চুপচাপ বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল ট্রেন ছাড়ার অপেক্ষায়। এমন সময় পেছনের সিটে দুজন আলোচনায় কানে এলো সোহমের। হ্যাঁ, একজন আরেকজনকে বলছে, আরে তুই এত লেটে এলি, আর কিছুক্ষণ আগে এলে দেখতে পেতি বুড়োটাকে বেঞ্চের ওপর কেমনভাবে পড়েছিল। শুনলাম কাল সন্ধ্যের দিকে এসে ওই ওয়েটিং করার বেঞ্চগুলোতে নাকি বসেছিল অনেক রাত পর্যন্ত। লোকটা পুরো সাদা, মানে মাথার চুলও যেমন সাদা তেমনি সাদা ধুতি, সাদা পাঞ্জাবি।
দেখে মনে হচ্ছিল ভালো ঘরের। সকালবেলা বেঞ্চে শুয়ে থাকতে দেখেছে সবাই। তো সবাই ভেবেছে ঘুমোচ্ছে বোধহয়। কিন্তু বেলা হলেও যখন ওঠেনি, তখন যাত্রীরা কেউ কেউ ডাকাডাকি করে সাড়া না পেয়ে রেল পুলিশে খবর দেয়। তারপর দেখে কোনো সাড়া শব্দই নেই। নিয়ে তো গেল হাসপাতালে, কিন্তু সবাই বলছে মরে গেছে নাকি। পাশের জন জিজ্ঞাসা করলো, আইডেন্টি প্রুফ নেই কোনো? আরে না না, কিচ্ছু নেই। কার বাড়ি কে জানে। হ্যাঁ রে, বাড়ির লোক না জানি কত চিন্তা করছে। সোহমের কান পুরোটাই শুনল। বুকে হালকা চিনচিনে ব্যথা হলো। চোখ দুটো ঝাপসা হতে গিয়েও হলো না। দুবার পলক ফেলে রুমাল দিয়ে চোখ পরিষ্কার করে অপূর্ববাবুর দেওয়ার আংটিটা একবার ভালো করে দেখে আবার বাইরের দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। হুইসেল বাজলো, হালকা একটা ঝাঁকি দিল, ট্রেন ছাড়লো। ট্রেনের চাকা শিলিগুড়ির মাটি ছেড়ে চলো দূর দেশে। সাথে সোহমও বেনি সুতোর মালা ছিঁড়ে চলল নতুন অভিযানে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।